কাস্টমার ইজ অলওয়েজ রাইট এবং কাস্টমার যদি কোনো কিছুতে কষ্ট পান, কোনো কিছুতে যদি কোনো প্রবলেম ফেস করেন, যিনি প্রোভাইডার আছেন তারই কিন্তু দায়িত্ব সেটা সর্ট আউট করার। তারপরে ফ্যামিলি লাইফ প্লাস ওয়ার্ক লাইফ এই দুটার ব্লেন্ডটা করতেছেন। আসলে ভাইয়া ব্লেন্ড তো করি না, ব্যালেন্সও করি না। যেরকম দেখায় নাটক সিনেমাতে, বাড়ি গিয়ে সাথে সাথে রান্নাঘরে চলে গেলাম এবং 7 পদ রান্না করে ফেললাম। আই ডোন্ট ডু দ্যাট, আই ক্যান নট ডু দ্যাট। তো আপনি যে মেন্টাল স্ট্রেংথ যেটা আপনি গেইন করেছেন এটা আসলে মানে ফার্স্টের দিকে কি আপনার একটু প্যারা হইতো না? আসলে কি দেখেন, আমার মনে হয় যে মেয়েদের থ্রেশহোল্ড একটু বেশি। ফ্যামিলি লাইফ বলেন বা পড়াশোনা বলেন, সব জায়গাতেই সবসময় একটা জিনিসই কাজ করতো যে আমি মেয়ে হয়ে আপনার এক্সট্রা কোনো ধরনের কোনো বেনিফিট, কোনো অ্যাডভান্টেজ কখনোই নিব না। আমি যদি ইকুয়াল বিহেভিয়ার চাই আপনার কাছ থেকে, আই হ্যাভ টু বিলিভ উইদিন মাইসেলফ যে আমি আপনার ইকুয়াল। ফিমেল যারা থাকে তারা আসলে একটু ডিমোটিভেটেড থাকে কিন্তু টু সাম এক্সটেন্ট। তো ওইটাতে আসলে আপু মানে এটা চেঞ্জ করার জন্য আসলে আমরা কি করতে পারি? তা আমরা মোটা করতে হবে ভাইয়া। এটা আপনি ধরে নেন বউ শাশুড়ির সম্পর্কের মতো। বিয়ে হয়ে যখন নতুন একটা বউ একটা বাড়িতে যায়, তখন কিন্তু বউকে যতখানি অ্যাডজাস্ট করতে হয় তার চেয়ে বেশি শাশুড়ি অ্যাডজাস্ট করে ফেললে কিন্তু সংসার সুখের হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ পাওয়ার পোডিয়াম। আর আজকের এপিসোডে আমরা এমন একজনকে নিয়ে এসেছি যিনি বেসিক্যালি হচ্ছে যে আপনারা বলতে পারেন ডিজিটাল লেসফিতার বিজনেস করেন। অ্যান্ড এই ডিজিটাল লেসফিতার বিজনেস করে উনি এখন বাংলাদেশে এমন একটা ব্র্যান্ড স্ট্যাবলিশ করেছেন, ওনারা ওভারঅল পুরা টিম, যেটা হচ্ছে আমরা যখন টপ অফ দ্য মাইন্ডের কথা যদি বলি, আমরা 2-3টা যদি কসমেটিক্স ব্র্যান্ডের নাম বলি, এর মধ্যে একটা ব্র্যান্ড হচ্ছে তাদের ব্র্যান্ডটা আসবে। অ্যান্ড আপনারা হয়তো বা গেজও করতে পারতেছেন যে আমি কোন ব্র্যান্ডটার কথা বলতেছি। ইউ আর রাইট, উই হ্যাভ ফারহানা প্রীতি আপু উইথ আস, যিনি হচ্ছেন এখন সাজগোজের এভিপি হিসেবে আছেন। অ্যান্ড যিনি প্রায় 9 বছর ধরে সাজগোজের সাথে আছেন, একদম ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার থেকে শুরু করে এখন তিনি সাজগোজের এভিপি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। সো অ্যান্ড শি ইজ প্লেয়িং মাল্টিপল রোলস, যেটা আমরা হচ্ছে আমাদের কথায় কথায় চলে আসবে ইনশাল্লাহ। সো আজকে আমরা আপুর কাছ থেকে জানার চেষ্টা করবো যে ওনার ওভারঅল কর্পোরেট ক্যারিয়ারটা কীভাবে এস্টাবলিশ হলো, কীভাবে সামনে মুভ ফরওয়ার্ড করলো, কীভাবে উনি অ্যাজ আ মাদার প্লাস অ্যাজ আ ওয়ার্কিং উইমেন উনি কীভাবে ওনার লাইফ ব্যালেন্স করছেন, ওয়ার্কের সাথে লাইফটাকে ব্যালেন্স করছেন, পাশাপাশি হচ্ছে গিয়ে যে উনি কীভাবে হচ্ছে গিয়ে যে ওনার কাজগুলোকে ম্যানেজ করেন, প্লাস গ্লাস সিলিংয়ের যে প্র্যাকটিসটা আছে বাংলাদেশে সেটার সাথে উনি কীভাবে কমপ্লাই করে এগিয়ে যাচ্ছেন। সো ওভারঅল সব কিছু নিয়ে আমরা আজকে ডিসকাশন করবো, অ্যান্ড ইটস গোয়িং টু বি আ ভেরি ইনসাইটফুল পডকাস্ট। সো প্লিজ স্টে উইথ আস টিল দ্য এন্ড অ্যান্ড ইউ উইল গেট ইমেন্স ভ্যালু ইনশাআল্লাহ। সো আসসালামু আলাইকুম ফারহানা প্রীতি আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খুবই ভালো আছি অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য গ্র্যান্ড ইন্ট্রোডাকশন। না, ইটস মাই প্লেজার আপু, ইউ অ্যাকচুয়ালি ডিজার্ভ ইট। সো আপু, এই যে আমাদের সাজগোজ ব্র্যান্ডটা যে স্ট্যাবলিশ হলো, হ্যাঁ, মানে আমি যদি হচ্ছে কসমেটিক্সের কথা বলি, আমি যেটা একটু আগে বলতেছিলাম যে মানে ইন্ট্রোতে যে টপ অফ দ্য মাইন্ডে কিন্তু সাজগোজ চলে আসে এখন। কেন আসতেছে? কারণ হচ্ছে গিয়ে দেখেন আপনার হচ্ছে যে বাংলাদেশে আনঅর্গানাইজ কিন্তু অনেক কোম্পানি আছে যারা হচ্ছে এই কসমেটিক্স বিক্রি করতেছে, তারা হচ্ছে ইম্পোর্ট করতেছে, আবার হচ্ছে গিয়ে যে চকবাজারে হচ্ছে হিউজ প্রোডাকশন হচ্ছে। সো ব্যবসা কিন্তু হচ্ছে, বাট আপনি ব্র্যান্ড যদি খুঁজতে যান, ব্র্যান্ড খুঁজতে গেলে 3-4টা নামই আমাদের মাথায় বারবার আসতেছে। সো ওই জায়গা থেকে আপু আমাদের যেটা একটা কনসেপ্ট ছিল যে বাংলাদেশে যারাই ব্যবসা করতেছে সবাই হচ্ছে গিয়ে আপনার এই কে জানি বলে নকল প্রোডাক্ট বিক্রি করতেছে, চকবাজার থেকে নিয়ে আসতেছে, লেভেলিং করতেছে, লেভেলিং করে বিক্রি করে দিতেছে। তো সেই জায়গা থেকে আপু এই যে একটা স্টেরিওটাইপ, এই যে চিন্তা ভাবনাটা, আগে মানুষ কী করতো, সবাই হচ্ছে যে ইম্পোর্টের উপর বিশ্বাসী ছিল। কেউ বাইরে গেছে, আসার সময় আমার জন্য এটা নিয়ে আসে, ওটা নিয়ে এসো, এটা নিয়ে এসো, বাট এখন কিন্তু আমরা সাজগোজ থেকেই কিনতেছি। সো আপনারা এই ন্যারেটিভটা এস্টাবলিশ করলেন কীভাবে? আচ্ছা, প্রশ্নের জন্য খুবই ধন্যবাদ ভাইয়া। আমি প্রথমে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা লাইন বলতে চাচ্ছি চকবাজার প্রসঙ্গে। চকবাজার নিয়ে আসলে অনেক নেগেটিভিটি, কিন্তু চকবাজার কিন্তু ভাইয়া হাব। হুম। প্রত্যেকটা বড় ব্র্যান্ডের কিন্তু একটা করে ডিস্ট্রিবিউশন হাউস আছে চকবাজারে। হ্যাঁ, কাজে আচ্ছা, আচ্ছা। চকবাজার মানেই যে আপনার নেগেটিভ, চকবাজার মানেই হচ্ছে খারাপ, এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল। আপনি বাংলাদেশে যেই সকল ব্র্যান্ড আছে, বিউটিতে বলেন, ফুডে বলেন, প্রত্যেকেরই কিন্তু একটা করে ডিস্ট্রিবিউশন হাউস আছে চকবাজারে, এবং সেখান থেকেই কিন্তু আসলে সারা বাংলাদেশে অনেক জায়গাতে কিন্তু সেই প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছে। সো ওই জায়গাটা থেকে চকবাজার কিন্তু আমার কাছে খুব সম্মানের জায়গা। আচ্ছা, এবার যদি আমি পরের প্রসঙ্গটা চলে আসি, সাজগোজ তো আসলে প্রোডাক্ট বিক্রি দিয়ে শুরু করেনি, আমরা শুরু করেছি কন্টেন্ট দিয়ে। আমরা আসলে এই যে এডুকেশনের পার্টটা, যে প্রত্যেকটা মানুষ ভিন্ন এবং প্রত্যেকটা মানুষের চাহিদা ভিন্ন,
কাজেই আপনার যে জিনিসটা লাগছে আরেকজনের সেটা নাই লাগতে পারে, এবং আপনি একটা পণ্য কেনার পর সেটা ঠিক কিভাবে করে ব্যবহার করবেন সেই ব্যবহার বিধিটা আপনার জানা প্রয়োজন, যেন আপনি পুনরায় সেই প্রোডাক্টটা পারচেজ করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে এটা আপনার জন্য ওয়ার্কআউট করছে না, আপনি নেক্সট ডে আসলে কি পারচেজ করবেন সেই এডুকেশনের জায়গাটাতেও আমরা আপনাকে হেল্প করতে চাই, সো দ্যাট ইউ বিকাম ইউর ওন এক্সপার্ট। সো এই এডুকেশনের জায়গাটা থেকে আমরা কাজটা শুরু করেছি ভাই 2013 থেকে। বাংলাদেশের না অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের প্রথম বাংলা বিউটি ওয়েবসাইট আমরা বলতে পারি সাজগোজ.com দিয়ে আমরা পরবর্তীতে 2014-তে একটা রিটেল আউটলেট দিই, 15-তে আরেকটা দিই, এবং 2018 শেষে আমরা ই কমার্সে এসেছি। এবং আমরা যখন থেকে ই কমার্সে এসেছি আমরা শুরু থেকে কিন্তু ব্র্যান্ড পার্টনারশিপ নিয়ে প্রচুর কাজ করেছি, এবং বাংলাদেশে যে সকল ডিস্ট্রিবিউটর আছেন, যে সকল কোম্পানিজ আছে, সেটা এমএনসি হতে পারে, লোকাল হতে পারে, যারা বিউটি এবং পার্সোনাল কেয়ার নিয়ে কাজ করছে, আমরা তাদের প্রত্যেকের সাথে একদম শুরু থেকেই কাজ করেছি। সো ব্র্যান্ড পার্টনারশিপের জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি যার সাথে ব্যবসা করছি সে আমাকে এনশিওর করছে যে সে আমাকে অথেন্টিক প্রোডাক্টটা দিচ্ছে, এবং সেটার ব্যবহার বিধি, সেটার কমপ্লায়েন্স তারা মেনটেন করে দিচ্ছে। কারণ আমরা তো ভাই কিছু ইম্পোর্ট করছি না, আমরা শুধুমাত্র একটা মাধ্যম কাস্টমারের কাছে এডুকেশন সহ সেই প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার। রাইট, ইউ আর ট্রাস্ট ফ্যাক্টর অ্যাকচুয়ালি। আপনার হচ্ছে ট্রাস্ট এজেন্ট আমি বলতে পারি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। সো ওইখান থেকে আপু এই যে মানে কর্পোরেটে দেখা যায় কি আপনার যে মানে বিজনেসে আমি আসবো, আরও অনেক কথা হবে আপনার সাথে, যেহেতু আমরা সবাই জানি যে আপনি আসলে ইউ আর প্লেয়িং মাল্টিপল রোলস দেয়ার। আপনি আমাকে যেটা বলতেছিলেন যে আপনি হচ্ছে যে এখানে প্রকিউরমেন্ট দেখতেছেন, আপনি এখানে কমার্শিয়াল মার্কেটিং দেখতেছেন, আপনি এখানে সেলস দেখতেছেন, সো আপনি অনেক কিছু মেনটেন করতেছেন। সো এগুলোতে আমরা অবশ্যই আসবো। তো এই যে আপু আপনার যে ক্যারিয়ার যে গ্রোথটা, আপনাকে এখন আমরা একটা প্রমিনেন্ট কর্পোরেট লিডার বলতেই পারি। সো আপনি হয়তো অনেক হাম্বল হয়ে বলবেন যে না আমি এমন কিছু হয়ে যাইনি, বাট অ্যাকচুয়ালি ইউ আর সামথিং, মাশাআল্লাহ। সো আপু আপনি এই যে আপনার যে লম্বা ক্যারিয়ার জার্নি বা হচ্ছে আপনার যে গ্রোথটা হচ্ছে, আপনি মোটামুটি এখন সাজগোজের টপ ম্যানেজমেন্টেই আছেন আমি বলতে পারি। সো ওই জায়গা থেকে আপনার হচ্ছে যে মানে বাংলাদেশ যেটা ইউজুয়াল কালচার যে আপনার হচ্ছে একটা লেভেল পরে ফিমেলদের আর গ্রোথ আসলে সেভাবে হয় না, যেটাকে আমরা বলি গ্লাস সিলিং। সো আপনার লাইফে কি এরকম কোনো কিছু হয়েছে কিনা? সাজগোজে জেন্ডার ইকুয়ালিটি আছে, সো আমার মনে হয় না যে আমি এই ধরনের কোনো কিছু কখনো ফেস করেছি। আমাদের এখানে অ্যাকচুয়ালি কেউই এই ধরনের কোনো কিছু ফেস করে না। বাট হ্যাঁ, এক্সটার্নাল যদি বলি, এক্সটার্নাল ডেফিনেটলি মাঝে মাঝে এরকম পরিস্থিতি আসে। অনেকে হয়তো বা ব্যবসায়িক একটু মানে নাম্বারের কথা, একটু বড় বড় কথা অনেকে হয়তো বা বলতে একটু কম পছন্দ করেন মেয়েদের সাথে। সেক্ষেত্রে আমি আসলে যেটা ফিল করি যে এটা যেহেতু আমার কাজ, আমাকে তো লেগে থাকতে হবে, ছেড়ে দিলে তো হয় না। সো আমি লেগে থাকি, একটা সময় পরে আসলে অপরপক্ষ বুঝে যায় যে এই আলাপটা আমার সাথেই করতে হবে, এবং তারাও তখন আস্তে আস্তে তাদের মাইন্ডসেটটা শিফট করতে থাকে। তবে আমার মনে হয় যে এই জায়গাটাতে মাইন্ডসেট নিজেরটা শিফট আগে করা বেশি জরুরি। অন্যেরটা তো আমরা খুব বেশি কিছু করতে পারি না, নিজেরটা শিফট হওয়াটা বেশি জরুরি। আমি যদি ভেবেই নেই যে আমি গ্লাস সিলিং এর সামনে পড়ে যাব, আমি অবশ্যই পড়বো। রাইট, এক্স্যাক্টলি। সো এখানে আপু মানে ফিমেল কর্পোরেট দেখে যেটা হয় যে মানে যারা ইয়াং আছে আর কি, তারা আসলে টু সাম এক্সটেন্ট মাঝে মাঝে একটু ভেঙে পড়ে, মানে খুব স্বাভাবিকভাবেই। আবার হচ্ছে মাঝে মধ্যে তো আপু আসলে কমেন্ট পাসিংটাও খুব কমন জিনিস আমাদের পুরো সোসাইটির মধ্যেই। সো ওইখানেও দেখা যায় তাদের আসলে মানসিকভাবে তারা খুব মানে ব্রোকেন হয়ে যায়, অ্যান্ড ওই জায়গাটাতে দেখা যায় যে ওরা আসলে কাজ করার মোটিভেশন হারায় ফেলে, অথবা হচ্ছে যে ওদেরকে খুব বেশি কাউন্সেলিং করা লাগে। সো ওইখানে আপু হচ্ছে যে মানে ধরেন মানে একটা ওয়ার্ক প্লেসে ফর এক্সাম্পল 200 এমপ্লয়ি আছে, 250 এমপ্লয়ি আছে, 300 এমপ্লয়ি আছে। সো আপনি এটা এনশিওর করতে পারবেন না যে আসলে সবাই আসলে খুব ভালো একটা আপব্রিঙ্গিং থেকে আসছে, বা খুব ভালো সোসাইটি থেকে আসছে, বা খুব ভালো অ্যাটিটিউড করবে সবার সাথে। সো টুকটাক এরকম নেগেটিভ জিনিস কিন্তু হয়েই থাকে আসলে। সো এখানে অ্যাজ আ লিডার ধরেন হচ্ছে আপনার টিমেরই একটা মেম্বার, সো এদের সাথে আপনার আসলে কমিউনিকেশন করার ওয়েটা কি হয়, বা হচ্ছে আপনারা আসলে কিভাবে এটাকে ম্যানেজ করেন, ট্যাকেল করেন কিভাবে জিনিসটা? দেখেন আসলে জেনারেশন গ্যাপ ইটস ভেরি রিয়েল। হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে, আমার চেয়ে যারা ইয়াঙ্গার, এটা আপনি ধরে নেন বউ শাশুড়ির সম্পর্কের মতো। বিয়ে হয়ে যখন নতুন একটা বউ একটা বাড়িতে যায় তখন কিন্তু বউকে যতখানি অ্যাডজাস্ট করতে হয় তার চেয়ে বেশি শাশুড়ি অ্যাডজাস্ট করে ফেললে কিন্তু সংসার সুখের হয়ে যায়। Easy, যে right, বড় right. সে যদি একটু কনসিডারেট হয়ে যায়, হ্যাঁ, বিকজ ছোটরা তো আসলে এই জিনিসগুলো হয়তো বা দেখে আসেনি, অনেক ধরনের কমপ্লিকেশনস তারা দেখে আসেনি। হ্যাঁ, সো অনেক সময় দেখা যায় যে আপনি যেটা বলেন বিভিন্ন হাউস হোল্ড থেকে এসেছে, অনেকের হয়তো বা পেরেন্টস কখনো একটু শক্ত গলায় কিছু বলেনও নি, বা কোনো ধরনের কোনো ডেডলাইন তাদেরকে কখনো ফেস করতে হয়নি, বাট হঠাৎ করে অফিসে এসে দেখছে যে আচ্ছা এখানে তো এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট, এবং হয়তো বা অনেকের অ্যাডজাস্ট করতে কষ্ট হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা তাদের সিনিয়র আছে তারা কিন্তু ওই জায়গাটাতে আসলে তাদেরকে একটু কমফর্ট দিতে পারে, একটু কথা বলতে পারে, একটু কথা বললেও কিন্তু অনেক সময় অবশ্যই, অবশ্যই। অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এবং এই যে নতুন জেনারেশনটা, এদেরকে আসলে একটু বুঝতে হবে, এদের পেছনে আমার মনে হয় যে আরো অনেক বেশি ইনভেস্ট করা উচিত আমাদের।
এবং আরেকটু উদার মন মানসিকতা নিয়ে এদের সাথে আমাদের মেশা উচিত। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক স্কেপটিক্যাল হয়ে যাই আর কি, যে আমরা এখান থেকে এসেছি, আমরা এটা ম্যানেজ করেছি, আমরা এটা করেছি। হ্যাঁ, কারণ আমাদের ছোটবেলায় তো অনেক কিছু ছিল না, রাইট আমরা পাইনি। বাট এখন যে জেনারেশনটা আছে এটা তো অনেক স্মার্ট, এবং এটা কিন্তু প্রচুর এনার্জি। এটাকে সুন্দর করে যদি একটু ডাইভার্ট করা যায়, একটা ডিরেকশন যদি দেওয়া যায়, দে ক্যান ডু ওয়ান্ডার্স। আমাদের চেয়ে তো অনেক ভালো করবে এরা, ডেফিনেটলি। না রাইট অবশ্যই। আচ্ছা, সো আপু কারেন্টলি আপনি তো হচ্ছে যে সাজগোজে বেশ কয়েকটা রোল প্লে করতেছেন, আপনি সেলস দেখতেছেন, প্রকিউরমেন্ট দেখতেছেন, মার্কেটিং দেখতেছেন, আরো অনেক কিছু দেখতেছেন হয়তোবা, আমি ঠিক জানি না। তো সেখান থেকে আপনার তো নিজের একটা বেবি আছে, আপনার একটা ফ্যামিলি লাইফ আছে। সো ওভারঅল আপু আপনি হচ্ছে আপনার এই ফ্যামিলি লাইফ প্লাস ওয়ার্ক লাইফ এই দুটার ব্লেন্ডটা করতেছেন কিভাবে? আসলে ভাইয়া ব্লেন্ড তো করি না, ব্যালেন্সও করি না। হ্যাঁ, সত্যি কথা বলতে দুটো একসাথে, ওই যে যেরকম দেখায় নাটক সিনেমাতে, যে একদম বাড়ি গিয়ে সাথে সাথে একদম আমি রান্নাঘরে চলে গেলাম এবং 7 পদ রান্না করে ফেললাম। আই ডোন্ট ডু দ্যাট, আই ক্যান নট ডু দ্যাট। ওকে, সো যে ধরনের ব্যালেন্স আসলে নাটক সিনেমাতে দেখানো হয় সেটা একটু অবাস্তবই। এই ব্যালেন্সটা কখনোই সম্ভব হয় না, আপনার একটা হলে আরেকটা হুম হুম হবে না। এবং এই জায়গাটা থেকে আসলে উতরানোর একটাই উপায়, ইউ মাস্ট হ্যাভ এ ভেরি সাপোর্টিভ ফ্যামিলি, অ্যান্ড ইউর রাইট চিলড্রেন শুড বি সাপোর্টিভ অলসো। আপনার আপনার বাচ্চারা যদি আপনার ক্যারিয়ারটাকে বোঝে, ক্যারিয়ারের গুরুত্বটাকে বোঝে, রিগার্ডলেস অফ দ্য জেন্ডার, বাবা হোক কিংবা মা হোক, ওই জায়গাটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। বাচ্চাকে ছোটবেলা থেকে ক্যারিয়ারের গুরুত্বটা যদি একটু বোঝানো যায়, এবং আপনার ফ্যামিলি যদি খুব সাপোর্টিভ হয়। যেমন আমার ক্ষেত্রে আমার বড় বোন আসলে আমার ছেলেটার দেখাশোনা করছে যখন আমি কাজ করছি, ব্যস্ত থাকছি। যখন আমি কাজ নাও করছি, মাই সান ইজ এক্সট্রিমলি অ্যাটাচ টু মাই ওল্ডার সিস্টার। আমার একটাই বড় বোন। হুম হুম হুম। তো এই ফ্যামিলির যে একটা এনভায়রনমেন্ট আছে, ফ্যামিলির একটা সাপোর্ট আছে, ওইটা থাকলে আমার মনে হয় যে অনেকখানি ব্যালেন্স করা সম্ভব হয়ে যায়। যেমন ধরেন, বাচ্চা যখন স্কুল থেকে বের হয় ছুটির সময় বের হওয়ার পরে কিন্তু তার অনেক কথা থাকে বলার মাকে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমার ছেলের ওই গ্যাপটা নেই, বিকজ আমার বোন ওকে রিসিভ করে, তো ও কিন্তু ওর গল্পের পিটারা ওখানেই খুলে দিচ্ছে। সকালে আমি দিয়ে আসি, কিন্তু এই ছুটির সময় যে আপনার মাকে মিস করার যে ব্যাপারটা, ওইটা আমার ছেলের বেলায় হচ্ছে না। আই এম ভেরি লাকি ফর দ্যাট। এবং পরিবারের সাপোর্টটা আমার মনে হয় মেয়েদের খুব বেশি দরকার, আদারওয়াইজ ক্যারিয়ার হবে না। রাইট। অ্যাজ সো সিম্পল অ্যাজ দ্যাট। এখানে হচ্ছে আপু মানে আমার ওয়াইফের ক্ষেত্রে আমি যেটা দেখি যে ও ধরেন হচ্ছে গিয়ে যে বাচ্চাকে কখনো রেখে যখন এক্সাম দিতে যায় তো ইউনিভার্সিটিতে, তো তখন ওর মধ্যে খুব গিল্টি ফিলিং হয় আর কি, যে হা বাচ্চাটা সকাল থেকে এ পর্যন্ত খেতে পারলো না, বা হচ্ছে ওর ঠিক মতো টেক কেয়ার করা হইলো না, মানে ওর মধ্যে গিল্টটা কাজ করে। সো মানে অ্যান্ড শি ফিল সো ডাউন, ওর এটা যেদিন না এক্সাম ভাইয়া থাকে। মাদের হয়, ট্রাস্ট মি। এক্স্যাক্টলি বাচ্চা কিন্তু ভালোই থাকে। আপনি এক্স্যাক্টলি বাচ্চাকে হ্যাঁ যার কেয়ার গিভিং আপনি দিয়ে এসেছেন, বাচ্চা কিন্তু ভালোই থাকে। বাচ্চা শুধু আদর এক্স্যাক্টলি বোঝে। মানে বাচ্চা দেখা যায় হচ্ছে ও মায়ের দাদা হচ্ছে দাদুর সাথেই আপনার, আছে, হ্যাঁ, হ্যাঁ মায়ের কিন্তু কষ্ট হয়। এবং এক্স্যাক্টলি। এই জায়গাটা থেকে স্ন্যাপ আউট করার একটাই ওয়ে, সেটা হচ্ছে নিজেকে আগে বোঝাতে হবে। হ্যাঁ, হুম যে হুম আপনার বাচ্চা যেখানে আছে, যার কাছে আপনি রেখে এসেছেন, সে আপনার বাচ্চাকে ভালোবাসে এবং সে ভালোই আছে। রাইট। এটা নিজেকেই ঠিক করতে হবে ভাই, এটা আসলে অন্য কেউ সো ঠিক মানে করে এই দিতে যে পারে না। এই যে মানে ইউ মেন্টাল ক্যানট হ্যাভ ইট স্ট্রেংথ অল, যেটা, ইউ হ্যাঁ ক্যানট হ্যাভ ইট অল। আপনি পরীক্ষার হলে বাচ্চাকে করলেন তো আপনি পরীক্ষা দিতে না পারবেন না, ইটস তাই নট না? পসিবল। পারবেন না। এবং যখন উনি পরীক্ষাটা দিয়ে, যখন উনি আসলে একজন স্কলার হবেন, যখন উনি একজন কর্পোরেট হবেন, তখনই বাচ্চাটা কিন্তু বড় হয়ে হচ্ছে দে উইল বি সো প্রাউড যে আমার মা ইনডিড। আসলে এটা করছে বা ওটা করছে। হ্যাঁ, হুম হুম এবং দ্যাট অ্যাকচুয়ালি গোজ ফর আপনার যারা হোম মেকার তাদের ক্ষেত্রে, বিকজ হোম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি টাফ জব। ভেরি ডিফিকাল্ট এবং টাস্ক। এটার কিন্তু কোনো পেমেন্টও নেই, এবং এটা নিয়ে কেউ কোনো কথাও বলে না। থ্যাঙ্কলেস জব। হ্যাঁ, খুবই থ্যাঙ্কলেস জব। বাট হোম মেকাররা না থাকলে কিন্তু আপনার কর্পোরেটস তৈরি হতে পারতো না। হোম মেকারস আর অলসো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, আমি বলবো যে ইভেন মোর ইম্পর্ট্যান্ট হুম হুম রাইট। ইন দ্য সোসাইটি। সো আপনি এই যে মেন্টাল স্ট্রেংথ যেটা আপনি গেইন করেছেন আর কি, মানে এটা আসলে মানে ফার্স্টের দিকে কি আপনার একটু প্যারা হইতো না? ডেফিনেটলি হইতো মানে। আসলে কি দেখেন, আমার মনে হয় যে মেয়েদের থ্রেশহোল্ড একটু বেশি হুম হুম কম্পারেটিভলি। ফ্যামিলি লাইফ বলেন বা পড়াশোনা বলেন, সব জায়গাতেই সবসময় একটা জিনিসই কাজ করতো, যে আমি মেয়ে হয়ে আপনার এক্সট্রা কোনো ধরনের কোনো বেনিফিট, কোনো অ্যাডভান্টেজ কখনোই নিব না। আমি যদি ইকুয়াল বিহেভিয়ার চাই আপনার কাছ থেকে, আই হ্যাভ টু বিলিভ উইদিন মাইসেলফ যে আমি আপনার ইকুয়াল। রাইট। এটা যদি আমি নিজে ফিল না করি, আমার কিন্তু সব জায়গাতেই আমার মনে হবে যে এখানে সমস্যা, এখানে হুম হুম সমস্যা, আরে হুম এটা করলো না কেন, ওইটা হুম করলো না হুম কেন। হুম তো আমার কাছে মনে হয় যে আপনার বোঝার আগে আমার বোঝা দরকার যে আমি আপনার ইকুয়াল। ওকে, রাইট রাইট এক্স্যাক্টলি। ওই মাইন্ডসেটটা আনতে হবে। রাইট। সো এই যে কথাটা বললেন আপু, যে মানে আপনি ইকুয়াল রাইটস যদি আপনি এক্সপেক্ট করেন, দেন ইউ হ্যাভ টু বিহেভ লাইক যে আপনি হচ্ছে যে ওই মানুষটার ইকুয়াল, আপনি সেভাবেই সবকিছু আপনি যেমন এক্সপেক্ট করতেছেন সবাই আপনাকে ইকুয়ালি ট্রিট করবে, আপনি রাইট, ওই ইকুয়াল রাইট, এফোর্টটাই দিবেন, রাইট? রাইট। রাইট। সো ওইখানে আপু এই যে আপনার ওয়ার্কিং মাদার যারা আছে এদের ক্ষেত্রে আসলে আপনার মানে ওদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করেই বলতেছি যে ওনারা আসলে একটু মানে এই জায়গাটাতে মানে সবসময় নিজেদের মধ্যে একটা গিল্ট রাখেন ওনারা। গিল্ট রেখে হচ্ছে ওনারা দেখা যায় যে
হয়তো বা ক্যারিয়ারটা অনেক লম্বা করতে পারেন না অনেকে। অনেকে আবার ক্যারিয়ার লম্বা করলে ওই যে জব করা আর ক্যারিয়ার করার মধ্যে একটা পার্থক্য আছে, আবার একটা স্লাইট ডিফারেন্স আছে। কিন্তু জব করা মানে কি, আমি হচ্ছে সকাল 9টা বাজে আসলাম, 5টা পর্যন্ত আমার কাজ, আমি বাসায় চলে যাবো, শেষ। এরপর আমি পুরো ফ্যামিলিকে টাইম দিয়ে দিলাম, আমি আর অফিসকে চিনি না। এটা হচ্ছে একরকম কাজ করা। আর আরেকটা হচ্ছে কি, যে না, আমি চাই যে আমার ক্যারিয়ার আরও গ্রোথ আসুক। আপনি যেরকম 5-6টা মাল্টিপল রোল প্লে করতেছেন, ইউ হ্যাভ নো আইডিয়া যে আসলে কখন কয়টা বাজতেছে। আপনি কোম্পানির পেছনে টাইম দিচ্ছেন, আপনি যেটা বলতেছিলেন যে আপনার ইউথটা আপনি কোম্পানিকে দিয়ে দিচ্ছেন। সো এটা তো খুবই স্বাভাবিক। মানে আপনি যদি ক্যারিয়ার লম্বা করতে চান বা ক্যারিয়ারে গ্রো করতে চান, এটা কিন্তু আপনার লাগবেই, and এটাই খুব স্বাভাবিক বিষয়। সো ওই জায়গা থেকে আপনি ওয়ার্কিং মাদারদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? এখন ভাই ইউথ আসলে শুধু কোম্পানিকে দেইনি, ইউথ আমি নিজেকে দিয়েছি, আমার বাচ্চাকে দিয়েছি, আমার ফ্যামিলিকে দিয়েছি, সবাইকে দিয়েছি। হ্যাঁ, ইউথ বলেন, সময় বলেন, সবকিছুই দিয়েছি এবং যখন যাকে যতটুকু আমার দিতে হবে ততটুকুই দিয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই সিমিলার থট প্রসেসের মধ্যে দিয়ে কি আপনার ছেলেরা যায়? আপনি যখন আপনার বাচ্চাকে সকালবেলা, হয়তো বা আপনি দেখতেও পারছেন না সে স্কুলে চলে যাচ্ছে, আপনি হুম, সরাসরি অফিসে চলে আসছেন, আপনার মধ্যে কি গিল্ট কাজ করে প্রত্যেক মেবি দিন, নো। প্রত্যেক মুহূর্তে? না, মেবি হয়তো নো। বা মাঝে মাঝে খারাপ মাঝে লাগে, মধ্যে খারাপ তো মাঝে মাঝে ডেফিনেটলি খারাপ লাগে। লাগে। তো আপনার যেরকম মাঝে মাঝে খারাপ লাগে, আমার মনে হয় যে আপনার এই সিমিলার মাইন্ডসেটটা যদি আমি চাই একদম ইকুয়াল সবকিছু হবে, আমারও মনে হয় ওই জায়গাটাতে যেতে হবে এবং হুম, আমার ফ্যামিলির উপরে আমার আস্থা থাকতে হবে যে যার কাছে আমি বাচ্চা দিয়ে এসেছি সে বাচ্চাটাকে ঠিকমতো দেখভাল করছে এবং আমি যে সময়টা বাচ্চাকে দিচ্ছি সেই সময়টা আমি আনইন্টারাপ্টেড একটা টাইম দিচ্ছি। আমি যে সময়টা আমার ছেলের সাথে কথা বলছি সেই সময় যদি আমি আসলে ফোন নিয়ে বসে থাকি এবং কন্টিনিউয়াসলি আমার নোটিফিকেশন আসতে থাকে, অবশ্যই আমার মনোযোগ ডাইভার্টেড হবে। সো যখন আপনি যে কাজটা করছেন সে কাজে একটু সময় যদি ঠিক মতো দেন, রাইট, আমার মনে হয় যে এই ধরনের সমস্যা এড়ানো সম্ভব। এবং আমি বারবার করে যেটা বলছি যে এটা কিন্তু আপনার আমাকে দেওয়া মাইন্ডসেট না, আমার নিজের আগে জানতে হবে আমি ডেভেলপ কি করতে চাই, হবে। কারণ রাইট, ক্যারিয়ার আমার, আপনার না, তাই না, বা এক্স্যাক্টলি, অন্য কারো না। এক্স্যাক্টলি, তো আমার ক্যারিয়ার হলো তো এটা আমাকেই চিন্তা করে বের করতে হবে ডেফিনেটলি, যে আমি হ্যাঁ। কিভাবে করে ম্যানেজ করব, আমি বাচ্চাকে মানে ঠিক কোন সময়টা থেকে কোন সময়টা পর্যন্ত দিব। এবং শুধু বাচ্চাকে সময় দেয় না, নিজেকে সময় দাও, নিজের জন্য আমি যে টাইমটা বের করছি আমার পড়াশোনার জন্য, আমার ওয়ার্কআউটের জন্য, সেটাও কিন্তু আমাকে ফিগার আউট করতে হবে। সেটা আমার জন্য কেউ বলে দিবে না যে না তুমি 6টায় উঠবা, 6টায় না উঠলে কিন্তু তুমি ওয়ার্কআউট সময় মতো শেষ করতে পারবে হুম, না, হুম, তুমি এই টাইমের মধ্যে তোমার বাচ্চাকে স্কুলে দিতে পারবে না, এই টাইমের মধ্যে তুমি অফিসে পৌঁছাতে পারবে না। ওইটাও কিন্তু ভাই আমার টাইমিং, রাইট, আমাকে ফিগার আউট করতে হবে, আমার জন্য কাস্টমাইজ, যে আসলে কোন সময়ে উঠলে আমি নাস্তা বানাতে পারবো, আমি এটা করতে পারবো, আমি ওইটা করতে পারবো, সবকিছু করে আমি নিজেকে একটু টাইম দিতে পারবো, নাহলে কিন্তু আমি এক্সস্টেড হয়ে যাব এক্স্যাক্টলি। নাস্তা এট দ্য বানানোর এন্ড অফ টাইম দ্য তাহলে ডে। পাচ্ছেন আপু আপনি? আমি, সত্যি কথা ভাইয়া, প্রত্যেক দিন তো পাই না, বাট যখনই সময় পাই করি, টুকটাক করি। বাট হ্যাঁ, ওই যে মানে একদম প্রত্যেক দিন 7-8 পদ রান্না করে অনেক কিছু করে ফেলা, সেটা ডেফিনেটলি আমি পারি না, আমি করার চেষ্টাও করি না। ইউ ক্যানট হ্যাভ ইট অল। রাইট। সো আপু, ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দর্শকদের, বিশেষ করে আপনার কাছ থেকে এটা খুব মানে চাওয়া থাকবে সবারই, যে আসলে আপনি কিভাবে আপনার রুটিনটা মেনটেন করতেছেন, ডেইলি রুটিনটা। সো ইফ ইটস পসিবল, আপনি কি এটা শেয়ার করতে ও, চান? আই লিভ আ ভেরি বোরিং লাইফ ভাইয়া, ভেরি ভেরি বোরিং লাইফ। দিস ইজ হোয়াট এভরিওয়ান ইজ এক্সপেক্টিং টু হিয়ার। আমার মনে হয় না এটা কেউ শুনে মানে বা কারো ভালো লাগবে, বিকজ আমার লাইফ খুবই বোরিং। আই ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন আই ওয়ার্কআউট। হুম, হুম, আমি ওয়ার্কআউট মিস দেই না। দেন ওয়ার্কআউটের পরে হচ্ছে আপনার এই ছেলেকে ওঠানো, রেডি করানো, আপনার বাচ্চাদেরকে নিয়ে একসাথে বের হয়ে যাওয়া, স্কুলে ড্রপ করা, দেন আমি অফিসে ঢুকি 8টা 20-এর মধ্যে। আটটা আপনাদের বিশ অফিস আওয়ার শুরু হয় কখন? আমার 9টা থেকে শুরু 9টা, হয়, আপনি হ্যাঁ। 8টা 20-এ চলে যান? আমি আচ্ছা। 8টা 20-এ চলে যাই, আমি 8টা 20-এ চলে যাই, কারণ হচ্ছে আমি যেহেতু বাচ্চাকে স্কুলে দিয়ে সরাসরি চলে যাচ্ছি, আমি ট্রাফিকটা একটু অ্যাভয়েড করতে পারি। প্লাস ওই যে আর্লি মর্নিং এর যে টাইমটা আমি পাই, ওই টাইমটা আমার পড়াশোনার টাইম। হুম, হুম, ওই সময়টা আমি একটু পড়াশোনা করি সবাই অফিসে আসার আগে। হুম, আমার যা যা পড়তে হবে, আমার নতুন যা যা জানতে হবে, যেরকম আমি যেটা শুরুতেই বলছিলাম যে যেহেতু এখন আসলে প্রত্যেকটা সেক্টর ইজ এভার ইভলভিং, হুম, হুম, ইউ ক্যান নট নো ইট অল, একদম। আপনাকে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে প্লাস হবে। হ্যাঁ, ইরিলেভেন্ট হয়ে যাবেন আদারওয়াইজ ইরেলেভেন্ট আপনি। হয়ে যাবেন না হলে, সেটাই। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে সকালবেলা পড়াশোনার টাইমটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন আমার অফিস স্টার্ট হয়। অফিসের পর আসলে আমি খুব একটা সোশ্যালি অ্যাক্টিভ না, সত্যি কথা বলতে, যেহেতু এখন ছেলে বড় হচ্ছে, ওকে একটু সময় দিতে হয়। যদি আমার মিটিং বা অন্য কোনো ধরনের কোনো ইভেন্টস না থাকে, আই স্ট্রেইট গো হোম অ্যান্ড দেন পুরো টাইমটাই আসলে বাচ্চাদের, রাইট। টু বি সো ভেরি মানে এটা অনেস্ট। আসলে চিন্তা করার কিছু নাই যে আমি হচ্ছে যে আমি যখন জব করতেছি, ডাজেন্ট মিন যে আমি আসলে বাসার কোনো কিছুই আমি করতে পারবো না, একদমই আমি না বাসাতে না ভাই, ডিটাচ এটা তো থাকবো, হয় না। এরকম ভাবার আসলে ধরেন কোনো আমি অনেক কারণই নেই। সময় হয় কি যে আমি হয়তো মার্কেট ভিজিটে গিয়েছি, হ্যাঁ, মার্কেট ভিজিটে তো আমাদেরকে হুম, যেতে হুম, হয় হুম, ফ্রিকোয়েন্টলি, আমি হয়তো মার্কেট ভিজিট থেকে আসার সময় আমার বাজারও করে নিয়ে আসি, সেটাই। কারণ এর ভেতর দিয়ে আমাকে করতে হবে। হ্যাঁ, আমার পড়াশোনা বলেন, আমার
নিজের সেলফ কেয়ার বলেন, হ্যাঁ, এই যে আমি বললাম যে এই রুটিনের মধ্যেও কিন্তু আমি ঘুম থেকে উঠে আমার ওয়ার্কআউট আমি মিস করছি না। তো প্রত্যেকটা জিনিসে আপনাকে ফিগার আউট করতে হবে যে আপনার জন্য কি ওয়ার্কআউট করে, নট নেসেসারিলি যে আমি 6টায় উঠে থেকে আপনাকেও 6টায় উঠে ওভাবেই করতে হবে। আপনি ফিগার আউট করেন যে আপনি কখন করবেন, আপনি আপনার পড়াশোনাটা কখন করবেন, আপনি নামাজটা কখন পড়বেন, আপনি ওয়ার্কআউটটা কখন করবেন, আপনি বাচ্চাদেরকে নিয়ে কোন সময়টায় বাইরে যাবেন। আপনার নিজেকে আসলে ওইটা নিজের আপনার ফিগার আউট করতে হবে, এটা আরেকজন করে দিতে পারে না কখনো। এক্স্যাক্টলি। আচ্ছা আপু, সো আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আপনি যেটা আমাকে কনভারসেশনের সময় বলতেছিলেন যে আপনারা হচ্ছে 2013 থেকে মনে হয় সাজগোজ.com শুরু করেছেন, রাইট? জি, রাইট। 2013-তে শুরু সো করেছি আমরা। মানে কন্টেন্ট মার্কেটিং এর যে বুম যে এরাটা হয়েছে সেটা কিন্তু আসলে খুব বেশি দিনের না। মানে আমরা যদি বাংলাদেশে কন্টেন্ট মার্কেটিং নিয়ে অনেক বেশি, মানে এখন তো এটা একটা বাজওয়ার্ড হয়ে গেছে, এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট কন্টেন্ট মার্কেটিং। বাট আমি যদি ব্যাক ইন 2018-17-এও যাই, তখন আসলে কন্টেন্ট মার্কেটিং বলতে যে খুব বড় একটা কিছু আছে বা এটা দিয়ে যে আসলে অনেক কাজ হয়, এটা কিন্তু আমরা আসলে বিশ্বাস করতাম না বা আমরা আসলে ওটার সাথে ইউজ টুও ছিলাম না। আপনি যদি দেখেন যে আমাদের দেশে যে যত কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, ওনারা মোটামুটি 2020-এর পর থেকে আসলে ওই ফেমটা পেয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে ওই রিকগনিশনটা পাচ্ছেন। সো ওই জায়গা থেকে সাজগোজ.com আপনারা যে হচ্ছে যে 2013 সালে ব্যাক ইন 2013, যখন আসলে খুব বেশি মানে অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটিও কম ছিল মানুষের, তো সেই সময়টাতে আপনারা আসলে কেন স্টার্ট করেছিলেন এটা? আমরা আসলে স্টার্ট করেছি, আমরা যখন দেখলাম যে আপনার গুগলে সার্চ করলে, ওই সময় তো আসলে ছিল না, এআই ওভাবে করেছিল না। গুগলে আপনি যদি বিউটি প্রোডাক্টের কোনো একটা নাম লিখে সার্চ করতেন, আপনি দেখতেন যে আসলে বিদেশি ভাষায় কন্টেন্ট আছে, বিশেষ করে ইংরেজিতে। বাংলায় সহজবোধ্য কোনো কন্টেন্ট নেই বিউটি নিয়ে। এবং আনলাইক আদার কান্ট্রিজ, আমাদের পাশের দেশেও কিন্তু ইংরেজিতে সবাই অনেক বেশি ফ্লুয়েন্ট, কিন্তু এখানে আপনার ইংরেজি নিয়ে আমাদের একটু ভয়ভীতি কাজ করে। রাইট। আমরা দেখা যায় যে বুঝতে পারলেও টুকটাক যদি বুঝতে পারি, বলতে গেলে অনেকেরই একটু ইনহাইবিশন কাজ করে। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে আমরা দেখলাম যে বাংলা ভাষায় সহজবোধ্য এডুকেটিভ কন্টেন্ট যদি আমরা তৈরি করতে পারি, তাহলে উই ক্যান হেল্প পিপল। তো এই এডুকেশনের জায়গাটাতে কাজ করার জন্যই কিন্তু আসলে সাজগোজ.comটা শুরু এখানে কোনো হয়েছে। বিজনেস মডেল বা কোনো কিছু ছিল মাথায়, নাকি জাস্ট এমনি সোশ্যাল ওয়ার্ক? আমরা তো আসলে ভাইয়া চাইতাম আপনার কাস্টমারদেরকে এডুকেট করতে, বিকজ আমরা যে প্রোডাক্ট নিয়ে আসব, আমরা জানতাম যে হ্যাঁ আমরা বিউটি প্রোডাক্ট সেল করতে চাই, বাট বিউটি প্রোডাক্ট সেল করার জন্য আপনার সবাই যেভাবে করে হচ্ছে যে এটা কেনেন, এটা কেনেন, এটা কেনেন, উই নেভার ওয়ান্টেড টু ডু দ্যাট। আপনি যদি 5টা জিনিসের মধ্যে থেকে একটা জিনিস কেনেন, সেটা আপনি কেন কিনছেন আপনি জেনে বুঝে কিনেন। রাইট। হ্যাঁ, সো ওই যে একটা অ্যাওয়্যার কাস্টমারই কিন্তু আপনার রিপিট কাস্টমার হবে, একটা অ্যাওয়্যার কাস্টমারই কিন্তু আপনার কাছে বারবার আসবে আরেকটু জানার জন্য। এবং একটা সময় পরে কিন্তু যে ব্যক্তিটা আসলে 150 টাকার ক্রিম কিনছে, 200 টাকার ক্রিম কিনছে, তার যখন আপনার পারচেস পাওয়ার বাড়বে, সে তখন হচ্ছে আস্তে আস্তে তার স্কিন টাইপ অনুযায়ী আরেকটু আপগ্রেড করবে, আরেকটু আপগ্রেড করবে। এবং এটা কিন্তু পুরো ইকোসিস্টেমটাকে আসলে ঠিক করে দেয়, একটা Right. জায়গায় নিয়ে আসে। হ্যাঁ, সো এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই কারণেই আমরা এডুকেশন দিয়েই শুরু করেছি। আচ্ছা। সো ওই সময় আপু আপনাদের কাছে আসলে কেন মনে হলো যে আমি ওয়েবসাইটে কন্টেন্ট দিলে এটা আসলে মানুষ পড়বে? আমরা তো বা ফেসবুক পেজ খুলেছি হ্যাঁ, ভাইয়া, ফেসবুক পেজ খুলেছি, ফেসবুক পেজও হ্যাঁ, বলি ওখান আমি। থেকে আপনার ওয়েবসাইটে রাইট। কন্টেন্ট সো মানে ইয়ে আপনাদের হতো। কাছে আসলে কেন মনে হচ্ছিল যে আসলে ইট উইল ওয়ার্ক বা হচ্ছে সামনে এটাই ফিউচার? আপনারা কি এরকম কোনো থট প্রসেস নিয়ে শুরু করেছিলেন নাকি জাস্ট র্যান্ডমলি স্টার্ট না, করা? আপনি যেটা বললেন যে ওই সময়টাতে তো আসলে সোশ্যাল মিডিয়া একটা মানে বুম হওয়া শুরু হলো। তো ওই কারণেই আমরাও হচ্ছে আপনার ডিজিটালি মানুষের কাছে, কারণ আপনি ট্রেডিশনাল মার্কেটিংয়ে কিন্তু খুব বেশি মানুষের কাছে অ্যাট আ টাইম রিচ করতে পারবেন না। না। বাট ডিজিটালি কিন্তু ওই বুমটা তখন হচ্ছিল যে আপনি রাইট। অ্যাট আ টাইম অনেকগুলো মানুষকে আপনি রিচ করতে পারবেন, আপনার ভয়েসটা আপনি তার কাছে দিতে পারবেন। সো ওই জায়গাটা থেকে আমরা আসলে শুরু করেছিলাম। আচ্ছা। সো আপু আপনারা কি কোনো ফানেল ওয়াইজ কন্টেন্ট মার্কেটিং করতেন নাকি একদম মানে কমপ্লিটলি আপনারা এডুকেশনাল কন্টেন্টে ফোকাস থাকতেন? না, শুধু এডুকেশন না, আমরা যখন ইনিশিয়ালি স্টার্ট করেছি আমরা একদম কুকিং রেসিপি, আমরা ফিটনেস নিয়ে, আমরা মেন্টাল হেলথ নিয়ে, ডক্টরদেরকে নিয়ে, আমরা ফিটনেস এনথুসিয়াস্ট যারা আছে অনেককে নিয়ে আমরা কাজ করেছি, এখনো করছি। এখন হয়তো বা আপনার বিউটি প্রোডাক্টের দিকে ফোকাসটা একটু বেশি, বাট আপনার জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে আমরা সব সময় কাজ করেছি একদম শুরু থেকে। তো আপু এই যে কন্টেন্ট মার্কেটিং এর কথা যে আমরা বারবার বলতেছি সবাই, সো মানে আপনাদের কাছে কি মনে হয় যে আপনি তো একটা বলতেছেন যে ব্র্যান্ড পার্টনারশিপ যেটা বলতেছিলেন আপনি, সো এর পাশাপাশি কন্টেন্ট মার্কেটিংটা কি মানে অ্যাকচুয়ালি আপনাদের বিজনেস অনেক বেশি হেল্প করেছে কিনা? আর যদি সেটা করেই থাকে তাহলে হচ্ছে আপনারা আসলে এখানে মানে কি টাইপ অফ ইনভেস্টমেন্ট করেছেন? আই মিন মানে আমি এক্সাক্ট অ্যামাউন্টটা আমি জানতে চাচ্ছি না, বাট আমার কথা হচ্ছে মানে আপনাদের আসলে মার্কেটিং বাজেট যেটা থাকে সেটা একদম স্প্লিট করি, সো আপনাদের কন্টেন্ট মার্কেটিং এর বাজেটটা কেমন ছিল? দেখেন, আমরা তো আসলে কন্টেন্ট বিজনেস দিয়ে শুরু করেছি এবং অ্যাওয়ারনেস এডুকেটিভ কন্টেন্ট দিয়ে শুরু করেছি এবং দীর্ঘদিন আমরা এটাই করেছি।
এবং আমরা কিন্তু ই কমার্সে এসেছি অনেক পরে। ই কমার্সটা কেন দেরি করে শুরু করেছি, আপনার এই কন্টেন্ট মার্কেটিং এর প্রসঙ্গ থেকেই আসছি। 2018 শেষে শুরু করার কিন্তু একটা বড় কারণ হচ্ছে আপনার ওই সময়টা পর্যন্ত বাংলাদেশে কিন্তু খুব বেশি লজিস্টিক্স কোম্পানি ছিল না, যারা আসলে বিউটি প্রোডাক্টের মতো ডেলিকেট আইটেম হ্যান্ডেল করতে পারবে এবং কনজিউমারের বাড়ি পর্যন্ত একদম ডোর স্টেপ পর্যন্ত দিয়ে আসতে পারবে। হ্যাঁ, পেমেন্ট গেটওয়ে একটা ইস্যু ছিল। তো 2018 শেষে শুরু করার কারণই হচ্ছে এটা, আমরা নিজেরা ইনফ্রাস্ট্রাকচার রেডি করেছি এবং তার পাশাপাশি হচ্ছে এই যে ইকোসিস্টেমটা, আপনি একটা ব্যবসা তো আসলে শুরু করলেই হবে না, আপনার সেখানে ইকোসিস্টেমও লাগবে যে আপনি যে টাচ পয়েন্টগুলোতে যেতে চাচ্ছেন সেই জায়গাগুলোতে আপনার এনাফ পার্টনার্স আছে কিনা ইকোসিস্টেমে, সো দ্যাট ইউ ক্যান গো ওয়্যার ইউ ওয়ান্ট টু গো। সো এই কারণে একটু দেরি করে শুরু করা। আর কন্টেন্ট মার্কেটিং এর যে জায়গাটা, সেটা আমি বলবো যে আমাদের যারা ক্রেতা তারা কিন্তু আমাদের দর্শক ছিলেন, আমাদের অডিয়েন্স ছিলেন, সেখান থেকে তারা ক্রেতা হয়েছেন এবং খুব অল্প সংখ্যক কিন্তু ক্রেতা হয়েছেন। হ্যাঁ, এখনো কিন্তু আমাদের প্রচুর অডিয়েন্স আছে যারা শুধুমাত্র আমাদের সাথে একটু গল্প করার জন্য হলেও আমাদেরকে টেক্সট করেন। কেউ হয়তো বা খুব ডিপ্রেসড, উনি আসলে আমাদের সাথে একটু কথা বলতে চাচ্ছেন যে আমরা যাতে তাকে কোনো একটা ডিপ্রেশনের জন্য কোনো একটা ডক্টর যাতে পেতে আমরা তাকে হেল্প করতে পারি, যেহেতু আমরা অনেকের সাথে কাজ করেছি। তো আমরা কিন্তু এখনো সেই হেল্পটা করে থাকি, বিকজ আমাদের যেটা আমি শুরু থেকেই বলছি যে কনজিউমারকে হেল্প করা, এটাই আসলে আমাদের অবজেক্টিভ ছিল শুরু থেকেই। এবং এখন এটার জন্য যদি আপনার কন্টেন্ট মেকিং করতে হয়, যে সহজ ভাষা আপনি কন্টেন্ট বানাবেন, কাস্টমার দেখে হচ্ছে বুঝে যাবে যে আসলে এটা এই কাজে ব্যবহার করতে হয়, এইভাবে করে ব্যবহার করতে হয়, দেন বিট। সো কন্টেন্ট মার্কেটিংয়ে আমরা শুরু থেকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি এবং এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি। সো আপু, এই যে মানে সাজগোজে তো আবার একটা নামও আছে, যে বলে যে সবাই যে বাংলাদেশের, সাউথ এশিয়ান, ইন্ডিয়াতে যেমন নায়িকা আছে, সো বাংলাদেশে ওরকম সাজগোজ আছে। সো এই জায়গাটাতে তো আপনারা পৌঁছেছেন, অ্যান্ড উইথ ইয়োর ইমেন্স এফোর্ট, আপনাদের পুরো টিমের একটা এফোর্ট ছিল এখানে। সো আপনি যেটা বলতেছেন যে কাস্টমারকে হেল্প করা, সো এটা কিন্তু আসলে খুব স্বাভাবিক যে আপনি আসলে যখন একটা ব্যবসা করতেছেন, আপনি যদি এইভাবে চিন্তা করেন যে কাস্টমার ইজ জাস্ট অ্যানাদার পার্টি, যার কাছে আপনি প্রোডাক্টটা বিক্রি করে দিলে আপনার কাজ শেষ, তাহলে আসলে কারেন্ট যে বিজনেস সিনারিও আছে এখানে আসলে সার্ভাইভ করাটাই আসলে অনেক টাফ। না না, কাস্টমার তো ভাই আরেকটা পার্টি না, কাস্টমার তো আমার পার্টি। হ্যাঁ, এক্স্যাক্টলি, কাস্টমার আপনার কাস্টমার যে পার্টি, পাশে আমিও সেই পাশে। সেটাই। সো সে যদি কোনো কিছু নিয়ে কষ্ট পায়, তার যদি কোনো কিছু নিয়ে কোনো অসুবিধা হয়, সেটা দেখার দায়িত্বও কিন্তু আমার। ডেফিনেটলি। তাকে যেরকম হেল্প করা, যে সে কোনো একটা জায়গাতে কোনো একটা ডিফিকাল্টি ফেস করছে, হ্যাঁ, সেখানে তাকে হেল্প করাও আমাদের দায়িত্ব। এবং তারপরে জার্নিটাতে সে কিভাবে আসলে আপনার শুরু করলো, সে কিভাবে সেই জার্নিটাকে কন্টিনিউয়াসলি সে করে যাচ্ছে, এই পুরো জায়গাটাতে তাকে হেল্প করাও কিন্তু আমাদেরই দায়িত্ব। এক্স্যাক্টলি। কিন্তু এখানে একটা প্রবলেম হয় কি আপু, বাংলাদেশে তো এখন অনেক ই কমার্স প্ল্যাটফর্ম, বিশেষ করে এফ কমার্স যদি আমি আরো প্রেসাইসলি বলি। সো এখানে মানে অনেক পপুলার এবং অনেক প্রমিনেন্ট প্ল্যাটফর্মে আমি দেখেছি যে ওনারা আসলে প্রোডাক্ট সেল করার পরে আসলে খুব একটা আর বোদার করে না অ্যাবাউট দ্য কাস্টমার, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা হয় যে ধরেন কাস্টমারের সাথে অনেক সময় মিসবিহেভ করে ফেলে, যে ধরেন কাস্টমার একটু বেশি কোয়েশ্চেন করতেছে, কারণ স্বাভাবিকভাবে অনলাইন থেকে যখন পারচেস করে, বিশেষ করে ফিমেলরা যখন পারচেস করে, স্বাভাবিকভাবে তাদের কোয়েশ্চেন একটু বেশি থাকে। সো এখানে দেখা যায় যে বেশি কোয়েশ্চেন করলে কাস্টমারের উপরে তারা রেগে যাচ্ছে, বা হচ্ছে কাস্টমারকে প্রপারলি রেসপন্স করতেছে না, রেসপন্স টাইমটাও আসলে অনেক ডিলে হয়ে যাচ্ছে। তারপর আবার ধরেন যে যদি কখনো কোনো কারণে আর কি দেখা যায় কাস্টমারের কাছ থেকে অর্ডারটা ক্যান্সেল হয়েছে, হয়তো বা কাস্টমার সকালে বলেছে, বিকালে বলছে যে না আমার আসলে এখন লাগতেছে না। সো ওইটাতেও দেখা যায় তারা অনেক মানে প্রবলেমই ক্রিয়েট করে আসলে। সো এই জায়গাটা থেকে আসলে আপু আপনারা কিভাবে কাজ করতেছেন, বা হচ্ছে আপনারা আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কিভাবে মেনটেন করতেছেন? আমাদের কিন্তু ভাইয়া 70% কাস্টমার হচ্ছে রিটার্নিং কাস্টমার। হুম 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 এবং আপনি যেটা বললেন যে শুধু আসলে প্রোডাক্টের কিউরেশন কিংবা এই যে বিউটি নলেজ বা এডুকেশনটা না, সার্ভিস অলসো ম্যাটার্স। ডেফিনেটলি। দেখেন, আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে পুরোপুরি একমত যে কাস্টমার যেহেতু কেনাকাটা করছেন, এবং বিউটি প্রোডাক্ট তো খুবই সেন্সিটিভ জিনিস, হ্যাঁ, এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। এখন আপনি আসলে কখন রেগে যাবেন, আপনি যদি সেই প্রশ্নের উত্তরটা না জানেন বা আপনি যদি একটু অ্যাভয়েড করতে চান, হ্যাঁ, এখন আমি যদি নাও জানি, আমি জেনে আপনাকে জানাবো, আমি একটু সময় নিব, আমি জেনে তারপর আমি আপনাকে জানাবো, কিন্তু রাগ হওয়া যাবে না। আসলে সার্ভিস ইন্ডাস্ট্রি তো খুব কঠিন একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এবং আমাদের এখানে আসলে আমাদের দেশে কিন্তু ব্যবহারের উপরে যে গুরুত্ব দেওয়াটা, আপনি যেটা বলেন, আমি অনেক রেস্টুরেন্টে খেতে গিয়েও দেখি যে আপনার স্টাফদের বিহেভিয়ার আসলে আপ টু দ্য মার্ক না। অনেক সময় অনেক সুপার শপে গিয়ে দেখি যে আপনার বিহেভিয়ারটা আপ টু দ্য মার্ক না। আমি হয়তো বা দেশের বাইরে গিয়ে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাই হসপিটালিটিতে, অনেক জায়গাতেই। তো এটা তো আসলে ভাই একটা ফুল ইকোসিস্টেম, শুধু আমাদের না, এটা কিন্তু সব সেক্টরেরই, প্রত্যেককেই এটা আপনার জানতে হবে, মানতে হবে। কাস্টমার ইজ অলওয়েজ রাইট, এবং কাস্টমার যদি কোনো কিছুতে কষ্ট পান, কোনো কিছুতে যদি কোনো প্রবলেম ফেস করেন, যিনি প্রোভাইডার আছেন তারই কিন্তু দায়িত্ব সেটা সর্ট আউট করার। সো রেগে গেলে চলবে না, এবং
কাস্টমারের সাথে সবসময় খুব রেসপেক্টফুলি বিহেভ করতে হবে, হ্যাঁ? কারণ সে একটা জিনিস কিনছে বিধায় কিন্তু আপনি আমি বেতন পাচ্ছি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি টু বি ভেরি অনেস্ট, হ্যাঁ? তো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমরা যদি বিহেভিয়ারের জায়গাটাতে অর্গানাইজেশন ওয়াইজ যদি সবাই একইভাবে বিহেভ করে, কালচারাল একটা ব্যাপার কিন্তু এটা, হ্যাঁ? যে আপনি আসলে খুব ভালো ব্যবহার করেন, আমি আপনার সাথে একসাথে কাজ করি, আমি কথা বলার আগে হচ্ছে খুব রেগেছে, খুব খটমট করি, তাহলে কিন্তু হবে না। আপনি যেরকম করছেন আমাকেও তাই করতে হবে। সকলে মিলে যখন করে তখন কিন্তু আপনি আসলে একটা সিমলেস এক্সপিরিয়েন্স পান। সো ওই জায়গাটা থেকে আমরা সার্ভিস যাতে সবসময় ভালো হয় এবং কাস্টমার যাতে রাগ হলেও সেই কাস্টমার যাতে তার রাগটা আমাদের উপর ঝাড়তে পারেন সেটা আমরা এনশিওর করি। আপনি রেগে গেছেন, আপনি আমাকে বলেন, রাইট। আমি আপনার সমস্যার সমাধান সর্বোচ্চভাবে এক্স্যাক্টলি করার চেষ্টা করব। হ্যাঁ, এটা তো হচ্ছে আমার ঠিক মনে আসতেছে না যে কে বলেছিল এটা, মোস্ট লাইকলি জেফ বেজোস আর হচ্ছে স্টিভ জবস, যে আমার যে আনহ্যাপি কাস্টমারটা আছে সে আসলে আমার সবচেয়ে ভালো অপরচুনিটি, যার কাছ থেকে হচ্ছে আমি ফিডব্যাকও নিতে পারতেছি যে আসলে আমার প্রবলেমটা কোথায়, প্লাস তাকে যদি আমি তখনই হ্যাপি করে দিতে পারি, মানে তার প্রবলেমটাকে যদি আমি অ্যাড্রেস করে দিতে পারি, উনি তাহলে বারবার কিন্তু কিনবেন এবং হি আরো হি অর চারজনকে শি উইল বি বলবেন। মাই হ্যাপিয়েস্ট কাস্টমার। রাইট, কারণ রাইট, মানুষ কিন্তু স্বাভাবিকভাবে পার্সোনালাইজেশন খুব পছন্দ করে। তারপরে রাইট। হচ্ছে যে তার কমপ্লেইনটা কেউ অ্যাড্রেস করতেছে, তার কথাটা কেউ শুনতেছে, এটা আসলে মানুষ খুব ভ্যালু করে। সো ওই জায়গা থেকে আমার আনহ্যাপি কাস্টমার যে আমার জন্য শত্রু বা আমার জন্য খারাপ, ব্যাপারটা কিন্তু এরকম না, 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 কখনোই না, একদমই কখনোই এরকম না। না। প্রত্যেকটা কাস্টমার ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এক্স্যাক্টলি। এবং প্রত্যেকেই ভিআইপি, হ্যাঁ? এটাও আমার কাছে মনে হয় যে অনেক জায়গাতে দেখা যায় কি যে কিছু কাস্টমার হয়তো বা একটু বেশি প্রায়োরিটি পাচ্ছেন, কেউ একটু কম পাচ্ছেন। বাট আমাদের এখানে এটা মোটেই না। আমাদের কাছে আমাদের প্রত্যেকটা কাস্টমার আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমাদের প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে ভিআইপি বিকজ দে স্পিক ফর আস। এক্স্যাক্টলি। সো এখান থেকে তো আপনার ওয়ার্ড অফ মাউথটা হয়, আর বেসিক্যালি আপনাদের যে বিজনেস টাইপটা বা আপনাদের যে প্রোডাক্টটা, ওইখানে কিন্তু আসলে ওয়ার্ড অফ মাউথটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ওয়ার্ড অফ মাউথ কিন্তু ভাই শুধু আমাদের না, সবার বিজনেসে এক্স্যাক্টলি না, আমি ইম্পর্ট্যান্ট। সেটাই বলতেছিলাম যে হ্যাপি আসলে হ্যাপি কাস্টমার্স আর ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাপি কাস্টমার্স আর ভেরি ইম্পর্টেন্ট, প্লাস যেখানে আসলে রেফারটা অনেক ম্যাটার করে। ফর এক্সাম্পল যে ধরেন মানে নর্মাল রেগুলার গ্রসারি যেগুলো আছে এগুলোতে কিন্তু আমরা অনেক বেশি চিন্তা করি না, বাট যখন আমি এরকম একটা বিউটি প্রোডাক্ট কিনতেছি, এত সেন্সিটিভ একটা জিনিস, আর যেখানে বাংলাদেশে আসলে কপি প্রোডাক্টের মানে একদম ছড়াছড়ি, সেখানে রাইট। কিন্তু রেফারটা আসলে অনেক ম্যাটার করে। সো আপনি ওভারঅল আপনাদের অর্গানাইজেশন ওয়াইড এই কালচারটা আপনারা কীভাবে এস্টাবলিশ করতেছেন? আই মিন হচ্ছে গিয়ে যে কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে দেখা যায় কি যে ধরেন শিফট ওয়াইজ তো আসলে এই কাস্টমার সাপোর্ট টিমটা কাজ করে। তো ধরেন এক শিফটের যে আছে সে আসলে খুবই কর্ডিয়াল, সে খুব মনোযোগ দিয়ে শুনে কাস্টমারের কথা, খুব ভালোভাবে সাপোর্ট করে। আবার আরেকটা শিফটে যে আসছে সে আবার একটু বিরক্ত, সে আবার একটু অ্যারোগেন্ট, সো সে আবার প্রপারলি বিহেভ করে না। সো দেখা যায় কি যে কনসিস্টেন্সি থাকে না, কাস্টমার সাপোর্টের একই কাস্টমার দুইবার টেক্সট দিয়ে পেজে দুই রকম রেসপন্স পায়। সো এই কমন প্রবলেমটাকে আসলে আপনারা কিভাবে নেভিগেট করতেছেন? আচ্ছা, এই জায়গাটায় আমি আপনাকে একটা জিনিস বলতে পারি। আপনি যদি আজকে এইখানে আমাকে না ডেকে আমাদের কোম্পানিতে ধরেন জয়েন করেছে ১ বছর হয়েছে, এরকম একজন ইয়াং একটা মেম্বারকে যদি আপনি নিয়ে আসতেন, আমি যে কথাগুলো বলছি সেও একই কথা বলতো। সো উই অল স্পিক ইন দ্য সেম ওয়ে এবং আমি যেটা শুরু থেকেই বলছি যে আসলে এটা পানির ধারার মতো কালচার। কালচার ইজ সামথিং ইট হ্যাজ টু বি ইনক্লাইন্ড উইদিন দ্য অর্গানাইজেশন। আপনি যা বলবেন আমিও তাই বলবো। আপনার সাথে আমার কথার কোনো ডিফারেন্স এক্স্যাক্টলি থাকবে না। হ্যাঁ। সো শিফট বলেন আর যাই বলেন না কেন, আমাদের এখানে যারা জয়েন করে তাদের শুরু থেকেই আসলে ভিগারাস ট্রেনিং হয় এবং তারা ট্রেনিং এর মধ্যেই থাকে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য যা যা করা লাগে, এই যে আপনার শুধু বিহেভিয়ারের দিক থেকে না, আমরা যেহেতু বিউটি সেক্টর নিয়ে কাজ করি, এখানে প্রচুর পড়াশোনার ব্যাপার আছে। আপনি একই সাথে ২-৩টা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট কাউকে সাজেস্ট করতে পারেন না যদি সে অলরেডি অনেক প্রবলেমেটিক স্কিন নিয়ে আপনার কাছে আসে। তো আমাদের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট নিয়ে, প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে, প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে অনেক বেশি পরিমাণে পড়াশোনা করতে হয়। এটা আমাদের যে ৮টা রিটেল আউটলেট আছে, আমাদের রিটেলের যে কলিগরা আছে, আমাদের কাস্টমার কেয়ারে যারা আছেন, আমরা যারা ব্র্যান্ডস নিয়ে কাজ করছি, আমাদের প্রত্যেকে প্রচুর পড়াশোনার মধ্য দিয়ে থাকতে হয়। সো এই কারণে আপনি অ্যাক্রস দ্য কোম্পানি আসলে সবার কাছ থেকে একই উত্তর পাবেন। আমার মনে হয় না আপনি এখানে আরেকজনকে আজকে নিয়ে আসলে ডিফারেন্ট কোনো উত্তর পেতেন আর কি। এক্স্যাক্টলি সেম মানে উত্তরই পাবেন আপনি। এটাই আমি আসলে জিজ্ঞেস করতেছিলাম আপনাকে যে আসলে মানে হাউ ডিড ইউ বিল্ড দ্যাট, মানে দ্যাটস অ্যামেজিং টু বি ভেরি অনেস্ট। কারণ আসলে আমরা সবাই চেষ্টা করি, অ্যান্ড দেখা যায় কি যে ধরেন মার্কেটিং টিম আর সেলস টিমের মধ্যে কিন্তু সবসময় একটা কমপ্লেইন থাকে, মানে একটা ক্ল্যাশ থাকে অলওয়েজ, যে সেলস টিম বলে যে মার্কেটিং টিম লিড ভালো দেয় না, আর
মার্কেটিং টিম বলে যে না আমরা তো ভালো লিড দিছি, সেলস টিম কনভার্ট করতে পারেনি, সেলস টিমের প্রবলেম। সো এই দুইটার মাঝামাঝি কোনো জায়গায় আমরা আসলে কখনো পৌঁছাতে পারি না, একদম নেভার এন্ডিং ডিবেট। অলওয়েজ মার্কেটিং বলতেছে যে আমরা ভালো লিড দিই, সেলস টিম বলতেছে না লিড ভালো না। সো ওই জায়গাটাতে কিন্তু আসলে একটা ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টরস যদি আমরা দেখি সেটা হচ্ছে আসলে কমিউনিকেশন স্কিল বা রাইট, কমিউনিকেশনের সময় আসলে আপনি কিভাবে কথা বলতেছেন। রাইট। যেমন আমি হচ্ছে ব্রায়ান ট্রেসির একটা ক্লাস দেখতেছিলাম অনেকদিন আগে। তো উনি ওখানে বলতেছিলেন যে দেখেন আপনার যে লিডটা আপনার কাছে আসছে, ও যদি আপনার কাছ থেকে নাও কিনে প্রোডাক্ট, স্টিল হি ইজ আ ভেরি গুড লিড। অ্যান্ড সে হয়তো বা নিজে কিনে নেয়, তার সাথে আপনি ভালো ব্যবহার করেন, তাকে আপনি প্রপারলি এডুকেট করেন, হয়তো বা সে না কিনলেও সে আরেকজনকে রেফার করে দিবে, যেটা আপনার সেলস নিয়ে আসতেছে। সো আমরা যখন বলতেছি গার্বেজ লিড বা হচ্ছে ওই যে আমরা যখন চেহারা দেখে আইডেন্টিফাই করে ফেলতেছি বা আমরা জাজ করে ফেলতেছি যে না এই লিডটার সাথে কথা বলা যাবে না বা একে বেশি সময় দেওয়া যাবে না বা তার সাথে টেক্সটিং আমি ঠিকঠাক মতো কথা বলবো না, সো এটা আসলে আলটিমেটলি আমার কোম্পানির উপরে ব্যাকফায়ার করতেছে। কারণ সেই মানুষটাই গিয়ে আরও 10 জনের কাছে যে বলবে যে আসলে ও ভালো কিছু করে নাই বা এই কোম্পানিটার বিহেভিয়ার এরকম, তোমরা কিন্তু, সে যদি নাও কিনে থাকতো বা নাও কিন্তু সে আরও 10 জনকে ডিসকারেজ করে দেবে, তোমরাও যেও না আসলে। সো ওইখান থেকে আসলে আপু আমি এই জিনিসটাতে আসতেছিলাম যে আসলে হাউ ডিড ইউ মেনটেন দ্যাট, সো দ্যাটস ইনক্রেডিবল। সো আপু এইখানে হচ্ছে যে মানে আপনার ওভারঅল যে জিনিসটা দেখা যায় কি যে আমাদের কাস্টমার বা বলি বা হচ্ছে গিয়ে যে আপনার বিজনেস পার্টনার্স বলি, সব জায়গাতেই একটা কমন প্রবলেম যেটা থাকে বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশ না অ্যাকচুয়ালি সাউথ এশিয়ার কনটেক্সটে, যে আপনার হচ্ছে গিয়ে যে ফিমেল যারা থাকে ফিমেলদের সাথে হচ্ছে যে একটু কম বেশি আসলে ডিসক্রিমিনেশন হয়, মানে সাজগোজে হয় না বাট মানে অ্যাকচুয়ালি মানে ম্যাক্সিমাম জায়গাতেই হয়। প্লাস হচ্ছে আপনি পার্টনারদের সাথে যখন ডিল করতেছেন তখন আপনি এটা ফেস করছেন। সো এই জায়গাটাতে আপনার হচ্ছে যে ফিমেল যারা থাকে তারা আসলে একটু ডিমোটিভেটেড থাকে কিন্তু টু সাম এক্সটেন্ট। অ্যান্ড তাদের মধ্যে আসলে ওই জবটাকেই মনে হয় যে আসলে ওই যে একটা আমার দরকার নিড তাই আমি করতেছি, আদারওয়াইজ আই উডেন্ট ডু দ্যাট, এরকম একটা মেন্টালিটি থাকে। তো ওইটাতে আসলে আপু মানে এটা চেঞ্জ করার জন্য আসলে আমরা কি করতে পারি মানে চামড়া মোটা করতে হবে ভাইয়া। আমি খুব সহজ বাংলা ভাষায় বলে দিলাম, হ্যাঁ, চামড়া মোটা করতে হবে, ঠিক আছে। আম, আমি এটা অনেক জায়গাতেই দেখেছি। আমাদের যখন ইউনিভার্সিটিতে আমাদের ছেলে ফ্রেন্ডরা আমাদের সাথে যখন পড়াশোনা করেছে, শিক্ষক হয়তো বা অনেক সময় ক্লাসে বকেছেন, হুম মেয়েরা একটু বেশি কষ্ট পেয়েছে, ছেলেদের গায়েও লাগেনি, তারা সুন্দর হাসতে হাসতে বের হয়ে চলে গিয়েছে, হ্যাঁ। হুম তো আমি বলছি না যে এটা আপনার রাইট প্র্যাকটিস, বাট ওই যে আমি যেটা শুরু থেকে বারবার করে বলছি যে আপনি যদি ইকুয়াল ট্রিটমেন্ট চান, হুম দেন ইউ হ্যাভ টু বিলিভ উইদিন ইয়োর সেলফ যে আপনি ইকুয়াল। সো চামড়া তো ভাই একটু মোটা করতেই হবে আপনাকে যদি এই ফিল্ডে থাকতে হয়। তাহলে যদি আপনি ফিল করেন যে আপনি ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছেন, আপনি আরেকটু কাজ করেন, আরো বেশি ভালো করে কাজ করেন। আরেকজন যে এফর্টটা দিচ্ছে আপনি তার থেকে আরো বেশি করে এফর্ট দেন এবং আপনি প্রুফ করে দেন যে আপনি পারেন। আপনি যদি প্রুফ করে দেন, আপনাকে কয়দিন আটকাবে? সেটাই, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, কয়েক মাস? তার এর থেকে চেয়ে বেশি বেশি তো কিন্তু না। সম্ভব না ভাইয়া। কেউ রাইট যদি খুবই ডায়নামিক হয়, আমার মনে হয় না যে কোনো প্রতিষ্ঠান তাকে দমিয়ে রাখতে পারে। রাইট তবে হ্যাঁ, ওই জায়গাটাতে আমি যেটা শুরু থেকে বারবার বলছি যে আপনি দেখবেন যে এখনো কিন্তু ওয়ার্কফোর্সে আসলে মেয়েদের উপস্থিতি খুবই কম। হুম একটা জবের জন্য ইন্টারভিউ দিতে আসলে দেখা যায় যে আপনার বিশেষ করে সেলসের জবগুলোতে এবং সাপ্লাই চেইনের জবগুলোতে মেয়েদের উপস্থিতি খুবই কম। এটা আরো বেশি বেশি বাড়াতে হবে। হুম হ্যাঁ, অনেক বেশি বেশি বাড়াতে হবে। এখন হ্যাঁ, কিছু সমস্যা আছে যেগুলো ইটস ভেরি রিয়েল। হুম যেমন ধরেন এই যে পাবলিক বাসে ট্রাভেল করা, হুম হুম ছেলেদের যে ধরনের সমস্যা হয় মেয়েদের একটু ডিফারেন্ট ধরনের হুম সমস্যা হয়। হুম এখন আপনাকেই ফিগার আউট করতে হবে যে আপনি সমস্যাটা কিভাবে করে অ্যাভয়েড করতে পারেন। আপনি আধা ঘন্টা আগে বের হলে কি বাস আরেকটু খালি পাবেন? হুম আপনি কি বাসের জায়গায় একটা বাইকে করে চলে যাবেন? হুম অর আপনি কিছুটা হেঁটে কিছুটা রিক্সায় ভেঙে আপনি যাবেন? হুম হুম কিন্তু আপনাকে কিন্তু যেতে হবে। আপনি বাড়িতে বসে থাকলে তো আসলে যেতে পারবেন না সেখানে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ, বাধা কিন্তু সব জায়গাতে আসে। এখন ধরেন আমি আজকে এখানে এসেছি লালমাটিয়াতে। সবাই বলে মোহাম্মদপুরে আসে নাকি ছিনতাই হয়ে যায়। তাই বলে কি মোহাম্মদপুরে কোনো প্রতিষ্ঠান নেই? মোহাম্মদপুরে কোনো অবশ্যই বাসা বাড়ি নেই? অবশ্যই মোহাম্মদপুরে কি আছে। কেউ থাকে না? আমার পরিচিত তো দেখি অনেক মানুষ এখানেই থাকে। রাইট তারা কি প্রত্যেকদিন ছিনতাইয়ের শিকার হচ্ছে বলেন? একদমই এটা না। কি সম্ভব? এটা তো না সম্ভব না। সো ইট ইজ অ্যাবাউট মাইন্ডসেট। আপনার নিজেকে আসলে আগে আপনার মাইন্ডটাকে সেট করতে হবে যে ইফ আই ওয়ান্ট টু গো হিয়ার, আমাকে ঠিক এই জায়গাগুলোতে কাজ করতে হবে। ও যদি 5 ঘন্টা পড়ে আমি 6 ঘন্টা পড়বো। হুম ও যদি 1 ঘন্টা আগে বাড়ি থেকে বের হবে, 1.5 ঘন্টা আগে বাড়ি থেকে বের হব। রাইট বাট আই উইল অ্যাচিভ দ্যাট।
আচ্ছা আপু, সো এই যে আপনারা তো রিটেইলে আগে স্টার্ট করেছেন, রাইট? মানে রাইট। মানে অ্যাকচুয়ালি যদি আমরা বলি যে আপনাদের ফানেলটা ছিল এরকম যে আগে আপনারা হচ্ছে কন্টেন্ট দিয়ে কনটেন্ট স্টার্ট করেছি, করেছেন, দেন আপনারা ডিরেক্টলি ই কমার্সে না গিয়ে রিটেলে চলে রিটেলে গেছেন, গিয়েছি। রিটেলে গিয়ে দেন আবার হচ্ছে ই কমার্সে আসছেন। রাইট, বাট রাইট। ইউজুয়ালি যেটা হয় যে মানে সব ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে যে আগে হচ্ছে ওনারা অনলাইনে আসে, ডিজিটালি প্রেজেন্ট হয়, ডিজিটালি একটা ভালো এক্সপোজার পাওয়ার পরে, অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরে তারপরে গিয়ে হচ্ছে রিটেলে যায়। সো আপনাদের স্ট্র্যাটেজিতে আসলে এই টুইকটা হওয়ার কারণটা কি ছিল? রিটেইলে কিন্তু ভাইয়া, রিটেল একটা খুব মজার জায়গা হুম হুম হুম। এবং কাস্টমারের সাথে সরাসরি কথা বলতে পারাটা যে আসলে কতটা সৌভাগ্যের, এটা রিটেল না করলে আপনি বুঝতে পারবেন না। সো ডিরেক্টলি কনজিউমারের সাথে আপনি যখন কথা বলছেন তখন কিন্তু ওই টেক্সটে কোনো আলাপ হচ্ছে না, আপনি সরাসরি তার ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন, উনি কিসে খুশি হচ্ছেন, কিসে রাগ হচ্ছেন, ওনার সমস্যাটা কি। সো কাস্টমারদের সাথে সরাসরি কথা বলার যে একটা অপরচুনিটি, সেটা আমরা মিস করতে চাইনি এবং ওখান থেকে আসলে আমরা অনেক ইনসাইট পেয়েছি। দ্যাট ইজ ওয়াই উই স্টার্টেড উইথ রিটেল। প্লাস আমরা যখন শুরু করেছি তখন কসমেটিক্সে কিন্তু টাচ অ্যান্ড ফিলের একটা হুম ব্যাপার হুম থাকে, হুম হ্যাঁ, হুম। যে আমি একটা প্রোডাক্ট কিনছি, এটার জন্য আমি 1500 টাকা 2000 টাকা দিব, আমি একটু হাতে নিয়ে ধরে একটু দেখতে চাচ্ছি যে প্রোডাক্টটা কিরকম। বিশেষ করে কালার কসমেটিক্সের ক্ষেত্রে শেড ম্যাচ করার একটা রাইট, হ্যাঁ। ব্যাপার আছে। হুম। সো ওই জায়গাটা থেকে আমাদের মনে হয়েছে যে ওটা দিয়ে শুরু করা উচিত এবং আমরা পরবর্তীতে হচ্ছে দুটোর পরে আমরা আরো কিছু রিটেল আউটলেট লঞ্চ করেছি। সো রাইট নাও আমাদের 8টা রিটেল আউটলেট আছে। নেক্সটে আরো ওখানে এক্সপ্যানশনের প্ল্যান আছে, বাট ঢাকার বাইরে আমরা এক্সপ্যান্ড করতে চাই। আচ্ছা, আপাতত সাজগোজে ঢাকার ভেতরে অপারেট করতেছে। একটা আছে, চট্টগ্রামে একটা আছে, হুম বাট হুম। আমরা আরো অন্যান্য জেলাতে উপস্থিত এমনিতে থাকতে চাই। রিটেলে আপনাদের রেসপন্স কেমন আসতেছে রিটেলে তো কম্পেয়ার টু ই রেসপন্স, কমার্স? ও না, ই কমার্সে উই আর ভেরি বিগ। রিটেলে তো আসলে রিটেলে ধরেন কিছু জায়গার সীমাবদ্ধতা থাকে, আপনি তো সব জায়গাতে অনেক বড় রিটেল স্পেস পাচ্ছেন হুম না। হুম হুম। সো চাইলেও আসলে অনেক বড় স্পেসে আপনি অনেকজনকে একসাথে কেটার করতে পারেন না, বাট ই কমার্স যেহেতু ভার্চুয়াল, সেখানে কিন্তু আপনি একসাথে 15,000-এর বেশি প্রোডাক্ট ডিসপ্লে করছেন, 1,000-এর বেশি ব্র্যান্ড সেখানে উপস্থিত আছে এবং দুইটার ফিল আসলে ভিন্ন। কিছু কিছু কাস্টমার এখনো প্রেফার করেন যে তারা আউটলেটে গিয়ে দেখে শুনে পছন্দ করে কিনবেন। আর রিপিট পারচেজের ক্ষেত্রে বা অনেকেই, বিশেষ করে যারা ইয়াঙ্গার আছেন, তারা আসলে অনলাইনে কেনাকাটা করতে অনেক বেশি কমফোর্টেবল। সো তারা অনলাইনে কিনে ফেলছেন, ঝট করে একদম পরের হুম দিন হুম। বাসায় ডেলিভারি চলে যাচ্ছে সুন্দর একটা বক্সে। সো এটা একটা নাইস এক্সপিরিয়েন্স। আজকে অর্ডার করলেন, কালকে চলে আসলে, ভালোই তো লাগে। সো আমরা হচ্ছে আজকে আমাদের এপিসোডটাতে অনেক কিছু শিখলাম, টু বি ভেরি অনেস্ট। আমাদের ওভারঅল ফুল পডকাস্টের মধ্যেই কিন্তু আমরা হচ্ছে একজন ফিমেল কর্পোরেট এমপ্লয়ি কিভাবে আসলে কর্পোরেট লিডার হতে পারেন, তার ওভারঅল ক্যারিয়ারটাই কিভাবে সাজাতে পারেন, পাশাপাশি হচ্ছে গিয়ে যে আমরা ফ্যামিলি লাইফ প্লাস ওয়ার্ক লাইফ কিভাবে ব্লেন্ড করতে পারি, নট ব্যালেন্স করা, ব্লেন্ড করতে পারি কিভাবে, প্রপারলি ম্যানেজ করতে পারি, সেই ব্যাপারটা আমরা জানলাম। সো ওভারঅল আমরা হচ্ছে যে প্লাস সাজগোজের একটা জার্নি, কিভাবে একটা কসমেটিক্স বিজনেস তাদের কন্টেন্ট দিয়ে ব্যবসা শুরু করে এখন হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ কসমেটিক্স ব্র্যান্ড হয়ে গেল। সো এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানতে পারলাম। সো আপনাদের যদি ফারহান আপুর কাছে কোনো কোয়েশ্চেন থাকে, সরি ফারহানা প্রীতি আপুর কাছে কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আপুর কাছ থেকে জেনে অবশ্যই আপনাদেরকে অ্যান্সার করার। আর দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো মানুষের সাথে। টিল দেন ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম।